দেখো দেখতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওই যে আমি বলেছিলাম না যে যতখানি পড়া হয়েছে সেটা নিজেরা একটা আস্তে আস্তে পরে ঠিক এক্সাক্টলি কোথায় ডাউটস হচ্ছে সেই ডাউটস গুলোকে ক্লিয়ার করে নেওয়া সেগুলো করছিস? মানে সেগুলো মানে পড়েছিস পরপর করে? কি অসুবিধাটা কোথায় হচ্ছে বল? বলছি মানে কি অসুবিধা হচ্ছে কি বুঝতে পারা যাচ্ছে না? বুঝতে অসুবিধা হচ্ছে? মানে কি অসুবিধাটা কি বল? এটা খুলে বল অসুবিধাগুলো কি হচ্ছে? ওইগুলো ওই কোয়ান্টাম মেকানিক্স এর বই মানে আমাদের লেখা বইয়ে টইয়ে খুব ভালো আছে। আমাদের লেখা যে কোয়ান্টাম মেকানিক্স এর বই আছে ভলিউম 4 তাতে খুব ভালো আছে। এবার অন্যান্য বই যেসব কোয়ান্টাম মেকানিক্স এর বইপত্র থেকে ছাড়ে সেখানে অত ভালো করে নেই। মানে আমাদের বইটাই সবচেয়ে ভালো আছে আর কি। হ্যাঁ, অল্প করে দেয়া থাকবে আর কি। এমনি যে কোনো বইই খুব অল্প করে দেয়া থাকে। ওই আমাদের বইই সবচেয়ে ভালো করে দেওয়া আছে আর কি। মানে আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর বইয়ে ভলিউম 4 এ আর কি। আচ্ছা। অ্যাটমিক স্ট্রাকচারের বই এই ওয়েববাটিকের ডুয়েলিটিটা আছে। হুম। অ্যাটমিক স্ট্রাকচারে বললাম না ওই যে বইটা ওটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী যেহেতু বই, ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে যে টপিকটা ছিল সেই মতো করে বইটা করা হয়েছে। কিন্তু আমাদের ভলিউম 4 টা একটু নিয়ে নে। হ্যাঁ? ঠিক আছে? বা শুধু মানে আমাদের যে ভলিউম 4 টা আছে সেই ভলিউম 4 এ ভলিউম 4 টা কিনে নে আস্তে। ভলিউম 4 আমার কাছে নেই, তোকে দিতে পারব না। হ্যাঁ? ওই একটাই ছেঁড়া কপি আছে। হ্যাঁ? সব লোককে দিয়ে আর নেই আর। ওটা দুটো হেডিং এ বইটা হয়। একটা হচ্ছে ওই একদম ভলিউম 4 মানে ওই সিরিজের ভলিউম 4 হিসেবেও আছে অথবা আরেকটা হেডিং এ আছে সে শুধু কোয়ান্টাম মেকানিক্স কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন সেই হেডিং ও আছে। না একই বই দুটো হেডিং এ আছে যেকোনো একটা জোগাড় করলেই হবে। আচ্ছা চলো আমরা শুরু করি। তাহলে আমরা এর আগের ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে কম্পটন এফেক্ট। ঠিক আছে? তা কম্পটন এফেক্ট আমরা কি পড়েছি সেটা একটুখানি বলে নেওয়া যায় কারণ ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বুঝতে গেলে কম্পটন এফেক্টটা একটুখানি মাথায় রাখতে হবে। কম্পটন এফেক্টে যেটা আমরা বলেছিলাম যেটা মনোক্রোমাটিক এক্স রে যার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা জিরো সেইটা কোনো একটা ক্রিস্টালের সঙ্গে ধাক্কা দিচ্ছে করে এক্স রেটা স্ক্যাটার হচ্ছে আর একটা ইলেকট্রন রিকয়েল হয়ে যাচ্ছে। এবার এই স্ক্যাটার এক্স রে তার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা। এবার এটা দেখতে পাওয়া যাচ্ছে যে মোস্ট অফ দ্য কেসে স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্স এর ওয়েভলেন্থের সঙ্গে সমান হচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্স এর ওয়েভলেন্থের থেকে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে ল্যামডা মাইনাস ল্যামডা জিরো এই যে ডিফারেন্সটা তাকে বলা হচ্ছে কম্পটন শিফট। তাহলে এই যে স্ক্যাটার্ড এক্স এর ওয়েভলেন্থটা ইনসিডেন্ট এক্স এর ওয়েভলেন্থের সঙ্গে সমান থাকাটা সেটার মধ্যে কোনো বিউটি নেই। সেটা ক্লাসিক্যাল থিওরি দিয়েই এক্সপ্লেন করতে পারো বা থমসন স্ক্যাটারিং থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারো। কিন্তু যে কিছু ক্ষেত্রে ওয়েভলেন্থটা যে বেড়ে গেল এই বেড়ে যাওয়াটাই হচ্ছে খতরনাক, যেটা হচ্ছে বেশ পিকুলিয়ার আর কি, যেটা ইউজুয়ালি হওয়ার কথা ছিল না। সেটাকে হচ্ছে কম্পটন এফেক্ট বলা হচ্ছে বিজ্ঞানে এইচ কম্পটন তার নাম অনুযায়ী। আর এই কতখানি শিফটটা হলো ল্যামডা মাইনাস ল্যামডা যেটা সেটা ডেল্টা ল্যামডা তাকে বলা হচ্ছে কম্পটন শিফট। আচ্ছা এবারে এই ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্স এবং স্ক্যাটার এক্স এর মধ্যে অ্যাঙ্গেল যেটা সেই অ্যাঙ্গেলটা যদি স্ক্যাটারিং অ্যাঙ্গেল হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই কম্পটন শিফটটা তিনটে ইম্পর্টেন্ট প্রপার্টি হোল্ড করছে। একটা হচ্ছে যে ডেল্টা ল্যামডা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট এক্স রে, ডেল্টা ল্যামডা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য এক্স ইজ স্ক্যাটার্ড, আর ডেল্টা ল্যামডা সেটা সাইন স্কয়ার থিটা বাই 2 এর সঙ্গে প্রপোর্শনাল, যেখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট হচ্ছে এখানে 2 ইন্টু ল্যামডা সি। আমরা ডেরিভেশন করে দেখেছিলাম যে ল্যামডা সিটা হচ্ছে এইচ ওভার এম ই ইন্টু সি হয় যেটা কম্পটন ওয়েভলেন্থ বলা হয়। এই কম্পটন ওয়েভলেন্থে এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এমইটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, সিটা হচ্ছে স্পিড অফ লাইট। সেই ডেটাগুলো যদি বসিয়ে দাও তার ভ্যালুটা হয় 2.424 10⁻12 মিটার এবং এই 2 ল্যামডা সিটা তাহলে হয়ে যাবে 4 পয়েন্ট এর ডবল হয়ে যাচ্ছে 4
848 into 10 to the power minus 12 মিটার বা 0.0484 অ্যাংস্ট্রম। তাহলে কম্পটন শিফট সাইন স্কয়ার থিটা বাই 2 এর সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা, এইটা আমরা এক্সপ্লেন করেছিলাম। এক্সপ্লেন যখন করা হয়েছিল সেখানে ধরে নিতে হয়েছিল যে এক্স রে ফোটনটা তার সঙ্গে অ্যাকচুয়ালি ইলেকট্রন মানে মূলত ভ্যালেন্স ইলেকট্রন তাদের মধ্যে কলিশন হচ্ছে। তাহলে এটাকে এক্সপ্লেন করার জন্য আমাকে কি করতে হয়েছে, টু এক্সপ্লেন দিস অবজারভেশন কম্পটন কনসিডার X-ray as a collection of photons is having an energy equal to h nu বা hc by lambda and momentum p equal to h by lambda। এটাকে ধরতে হবে। তাহলে এই যে লাইট is a collection of energy packets called photons is having an energy equal to h nu, এটা বিজ্ঞানী আইনস্টাইন ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করার সময়ই বলেছিলেন। সেই কনসেপ্টটা এখানে ব্যবহার করা হচ্ছে এবং কম্পটন ইন অ্যাডিশন যেটা ধরলেন সেটা হচ্ছে যে ওই ফোটনগুলোর সঙ্গে শুধু অ্যাসোসিয়েটেড এক প্যাকেট করে এনার্জি আছে সেটাই যথেষ্ট নয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টামও আছে, যে মোমেন্টাম পিটা হচ্ছে আমার এইচ ওভার ল্যামডা। তাহলে এখান থেকে কি কনক্লুশনে তিনি পৌঁছেছিলেন যে পার্টিকেল অর কর্পাসকোলার ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন কনফার্ম ইন কম্পটন এফেক্ট। আমি এইভাবে বলেছিলাম যে ফটো ইলেকট্রিক এফেক্টে পার্টিকেল বা কর্পাসকোলার ক্যারেক্টার লাইট হ্যাজ বিন রিভিল, আর সেটা কনফার্ম হলো হচ্ছে কম্পটন এফেক্টে। এটা হচ্ছে কম্পটন এফেক্টের মূল ব্যাপারটা। এবারে এই কম্পটন এফেক্টে আমরা দেখবে আইনস্টাইনের যে রিলেটিভিস্টিক ইকুয়েশনসগুলোকে ব্যবহার করেছি। তাহলে দেখো রিলেটিভিস্টিক ইকুয়েশনসগুলো একটুখানি সামারাইজ করি, কারণ এটা আমার কিছুটা সুবিধা হবে। দেখো, নন রিলেটিভিস্টিক কেস যখন হয়, মাসটা ডাজ নট ডিপেন্ড অন স্পিড, সেখানে মোমেন্টামটা সবসময় পি ইকুয়াল টু এম ভি তুমি লিখে ফেলতে পারছো। রিলেটিভিস্টিক কেসে কি হয় না, মাসটা হচ্ছে স্পিডের উপর নির্ভর করে কেমন করে না, এম ইকুয়াল টু এম জিরো বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই ইকুয়েশনে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যদি ভিটা জিরো হয় তখন এম ইকুয়াল টু এম জিরো হয়, সেটাকে রেস্ট মাস বলে। মানে পার্টিকেলটা যখন রেস্টে আছে তখন যে মাসটা সেটা হচ্ছে রেস্ট মাস, আর ভিটা হচ্ছে স্পিড অফ দ্য পার্টিকেল, সিটা হচ্ছে স্পিড অফ লাইট। তাহলে ইফ ভি নট ইকুয়াল টু জিরো তখন এমটা গ্রেটার দেন এম জিরো হয়ে যাচ্ছে। যদি ভিটা তোমার নন জিরো হয়ে যায়, অর্থাৎ পার্টিকেলটা যদি তার একটা স্পিড থাকে, যদি সে মুভ করে, তাহলে ভিটা যখন নন জিরো হয়ে যাচ্ছে তাহলে নিচে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ারটা হচ্ছে একের থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে এমটা গ্রেটার দেন এম জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ রেস্টে থাকলে তার যা মাস হয় সে যদি মুভ করে তার মাসটা হচ্ছে বেড়ে যায়। এবার এই ইকুয়েশনটা যদি ফোটনের জন্য তুমি ব্যবহার করো, ফোটনের জন্য কি হয় না, ফোটন তো লাইট বেসিক্যালি, তাহলে ফোটনের স্পিডটা হচ্ছে সি এর সঙ্গে সমান, অর্থাৎ ভি ইকুয়াল টু সি হয়ে গেল। যখন ভি ইকুয়াল টু সি হয়ে যাচ্ছে তখন ডিনোমিনেটরটা তোমার জিরো হয়ে যাচ্ছে, ডিনোমিনেটর জিরো হয়ে যাচ্ছে। তা ডিনোমিনেটর যদি জিরো হয় তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে তখনই, দেখো উপরটা নন জিরো নিচটা জিরো হয়ে গেলে গন্ডগোল হয়ে গেল। তাহলে যখন তোমার এই নিচটা জিরো হয়ে যাচ্ছে ফোটনের জন্য, তখন উপরটাও জিরো হতে হবে, সেখানে এম জিরোটা জিরো হয়ে যেত, সেই জন্য ফোটনের রেস্ট মাস হচ্ছে জিরো হয়ে যায়। আর যে কোনো ম্যাসিভ পার্টিকেল যদি তুমি কনসিডার করো তাহলে এই উপরটা নন জিরো, নিচের পার্টটা জিরো বা নেগেটিভ কিছু হওয়া চলবে না। জিরো বা নেগেটিভ কিছু হওয়া চলবে না মানে হচ্ছে যে কোনো ম্যাসিভ পার্টিকেলের ক্ষেত্রে স্পিডটা ক্যানট বি গ্রেটার ইকুয়াল সি, স্পিডটা লাইটের স্পিড বা তার থেকে সমান বা বেশি হতে পারবে না। এটাকে বলা হচ্ছে কজালিটি প্রিন্সিপাল। এই কজালিটি প্রিন্সিপাল থাকার জন্যই হচ্ছে তোমার কোনো একটা ইনফরমেশন লাইটের স্পিডের থেকে বেশি স্পিডে পৌঁছাতে পারছে না, সেই জন্য কোনো একটা ঘটনা ঘটে, তারপর তুমি তার ইনফরমেশনটা পাও বা তার ফলটা পাও। ইনফরমেশন পাওয়ার পরে হচ্ছে ঘটনা ঘটবে এরকম নয়, সেটা হচ্ছে কজালিটি প্রিন্সিপাল। আচ্ছা, এবারে রিলেটিভিস্টিক এনার্জি ইকুয়েশনটা কি না, এটা হচ্ছে তোমার এ থেকে পেলে, মানে মানে ভেলোসিটি মাসের যে ইকুয়েশন আর কি, সেই ইকুয়েশন থেকে তুমি যেটা বুঝতে পারলে ফোটনের রেস্ট মাসটা হচ্ছে জিরো। আর তুমি যদি রিলেটিভিস্টিক এনার্জি ইকুয়েশনটা দেখো, সেটা ই স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম জিরো স্কয়ার সি টু দি পাওয়ার 4। এটাই যদি নন রিলেটিভিস্টিক এনার্জি ইকুয়েশন হতো তাহলে এনার্জিটা যেটা মূলত কাইনেটিক এনার্জি সেটা পি স্কয়ার বাই টুয়াইস এম লিখতে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে রিলেটিভিস্টিক এনার্জি ইকুয়েশনে ই স্কয়ার হচ্ছে পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম জিরো স্কয়ার সি টু দি পাওয়ার 4। আচ্ছা, ফোটনের জন্য কি হচ্ছে, ফোটনের জন্য দেখো রেস মাস এম জিরো যদি জিরো হয়ে গেল তাহলে ই স্কয়ার সমান পি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ ইকুয়াল টু পিসি হয়ে গেল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফোটনের জন্য ইকুয়াল টু পিসি। আচ্ছা, আবার ফ্রম আইনস্টাইন এক্সপ্লেনেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট ইকুয়াল টু কত হয়, এইচ নিউ, অর্থাৎ এইচ সি বাই ল্যামডা হয়। তাহলে রিলেটিভিস্টিক ইকুয়েশনে ইকুয়াল টু বলা হচ্ছে পিসি। আবার এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ইকুয়াল টু এইচ নিউ অর্থাৎ এইচ সি বাই ল্যামডা। এবারে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি যেটা পেয়ে যাচ্ছ, দেখো পিসি
সেটা হচ্ছে এইচ বাই ল্যামডা হয়ে যাচ্ছে। সেখান থেকে তুমি পিটা পেয়ে গেলে, সিসি 5 জনের একটা পিটা পেয়ে গেলে এইচ ওভার ল্যামডা। তার মানে এইটা হচ্ছে মোমেন্টাম অ্যাসোসিয়েটেড টু ফোটন, যেটা আমরা কম্পটন এফেক্টে ব্যবহার করেছি। তাহলে এই যে ইকুয়েশনটা ডেরিভেশন হলো পি সমান এইচ ওভার ল্যামডা, এটা কিন্তু ওয়েভ পার্টিকেল মানে ডি ব্রগলির যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি সেটা কিন্তু নয়, এটা খেয়াল রাখবে। অনেক বইয়ে বা অনেক মাস্টারমশাই এই পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা তার ডেরিভেশনটা এইরকম ভাবে করে দেন। তারা বলেন ফোটনের জন্য ইকুয়াল টু পিসি, আবার ফোটনের জন্য ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই দুটো ইকুয়েশন থেকে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা হলো। তাহলে এইটা যেটা হলো সেটা হচ্ছে লাইট, অর্থাৎ লাইটের যে করসপন্ডিং পার্টিকেলটা ফোটন, যার ওয়েভলেন্থ ল্যামডা ছিল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পিটা হচ্ছে এইচ ওভার ল্যামডা। কিন্তু ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি সেটা বলে না। ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের কথা বলে। এখানে যেটা বলা হলো ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড পার্টিকেল, অর্থাৎ লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। তাহলে এই যে ডেরিভেশনটা, এইটা কিন্তু কখনো ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির সাথে কানেক্টেড না। এইটা হচ্ছে একদমই জাস্ট রিলেটিভিস্টিক ইকুয়েশন থেকে বা আইনস্টাইনের ইকুয়েশন থেকে, হ্যাঁ, বা কম্পটনের ইকুয়েশন থেকে তুমি এগুলো পাচ্ছ। যেটা বেসিক্যালি লাইটকে যখন কালেকশন অফ ফোটনস তুমি ধরে নিচ্ছ, কালেকশন অফ ফোটন ধরে নিলে, হ্যাঁ, তুমি সেই ফোটন যেটা বেসিক্যালি পার্টিকেলের মধ্যে বিহেভ করছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো মোমেন্টাম থাকতে পারে কিনা, এটা হচ্ছে ইকুয়েশনটা। তার মানে আমি আবার বলছি, যদি ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ডেরিভেশন তোমায় করতে হয়, তাহলে কিন্তু এই যেরকম ভাবে করা আছে এইটা করলে কিন্তু হবে না। এটা অনেক বইয়ে করে দেওয়া থাকে, অনেক মাস্টারমশাইরা পড়ানোর সময় বলে ফেলে, এটা কিন্তু ভুল বলে। হ্যাঁ, এর সঙ্গে পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টারের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ওয়েভের পার্টিকেল ক্যারেক্টার আছে, লাইটের পার্টিকেল ক্যারেক্টার আছে, ফোটনের পার্টিকেল ক্যারেক্টার আছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ইকুয়েশন হচ্ছে এইটা। আচ্ছা, এটা হচ্ছে ফোটনের জন্য যার রেস্ট মাস 0, তার জন্য আমি এইরকম ভাবে লিখলাম। কিন্তু ফর এ ম্যাসিভ পার্টিকেল যার মাসটা 0 নয়, তার জন্য এটা কিন্তু তোমাকে এই m0 টাকে রাখতে হবে। এটা হয়ে যাবে √p² c² প্লাস m0² c⁴। আর ইফ দ্য ম্যাসিভ পার্টিকেল ইজ এ রেস্ট, অর্থাৎ ভেলোসিটি বা স্পিডটা বা মোমেন্টামটা যদি 0 হয়ে যায়, তখন এই ইকুয়েশন থেকে পাচ্ছ কি ইকুয়াল টু m0 c²। এটাই বিখ্যাত আইনস্টাইনের ইকুয়াল টু mc² রিলেশন। এবার m0 যদি 1 mu হয়, অর্থাৎ 1.67 × 10⁻27 কেজি হয়, তাহলে তুমি ক্যালকুলেট করে দেখবে এনার্জিটা ওই 931 MeV র মতো হয়, মানে মেগা ইলেকট্রন ভোল্টের মতো হয়। খুব সামান্য মাস যদি এনার্জিতে কনভার্টেড হয়, হিউজ অ্যামাউন্টের এনার্জি তৈরি হয়ে যায়। তাহলে এইখানে আমি দেখো এই কিছু জিনিস জাস্ট একটুখানি রিক্যাপচুলেট করিয়ে দিলাম, কারণ এগুলোর সাথে আমাদের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির একটা সম্পর্ক তুমি পাবে। তাহলে এবারে আজকে আমি যেটা পড়াতে চাইছি সেটা হচ্ছে কি না, ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তাহলে এই দেখো ব্যাপারটা হচ্ছে ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট, সেখানে পার্টিকেল অ্যাসপেক্ট অফ লাইট সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে আলোচনা করা হবে ওয়েভ অ্যাসপেক্ট অফ পার্টিকেল। তাহলে ওয়েভ অ্যাসপেক্ট অফ পার্টিকেলটা এবার আমাকে পরপর করে বুঝতে হবে। দেখো বলছে দেয়ার আর সাম এক্সপেরিমেন্টস হোয়ার লাইট বিহেভস অ্যাজ এ ওয়েভ, যেমন ধরো ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন। দেয়ার আর সাম আদার এক্সপেরিমেন্টস হোয়ার লাইট বিহেভস অ্যাজ এ পার্টিকেল, যেমন ফটো ইলেকট্রিক বা কম্পটন এক্সেট্রা। সেখান থেকে আমরা কনক্লুশন করেছিলাম কি লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার, এটা হচ্ছে ওয়েভ অ্যান্ড পার্টিকেল, এবং তার জন্য বেসিক ইকুয়েশনটা পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। এটা আমরা অলরেডি পেয়েছি। এটা আমার জানা আছে, মানে ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্টের রেসপেক্ট এই পার্টটা আমার জানা আছে। এবারে লুইস ডি ব্রগলি, তিনি বেসিক্যালি ইতিহাসের ছাত্র, তার দাদা মরিস ডি ব্রগলি ছিলেন ফিজিক্সের ছাত্র। এবারে কি হচ্ছে দেখো, এই সব আলোচনাগুলো তাদের বাড়িতে হচ্ছে, তাদের ল্যাবে হচ্ছে, যেখানে দেখো 1923 সালে কম্পটন এফেক্ট হয়েছে। 1922 সালে বিজ্ঞানী নিলস বোর তিনি নোবেল প্রাইজ পেয়েছেন কিসের বেসিসে না বোর থিওরির বেসিসে, যেখানে ইলেকট্রনকে একটা পার্টিকেল ধরা হয়েছে। 1921 সালে ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে দেখো এই একই সময় ঘটনাগুলো ঘটছে। ওই 1924 নাগাদ লুইস ডি ব্রগলি তিনি এটা ভাবলেন, তাই তো এক্স রে, যেটা 1895 সালে বিজ্ঞানী রনজেন আবিষ্কার করেছিলেন, সেই এক্স রে এতদিন তাকে আমি ওয়েভ হিসেবে জানতাম, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ওয়েভ হিসেবে জানতাম, সেটাকে ওয়েভ ধরে 1912-13 সাল নাগাদ ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট হয়েছে। বিজ্ঞানী ব্র্যাক, লাও তারা সব ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছেন। তাহলে সেই এক্স রে যেটা এতদিন ধরে আমি তাকে ওয়েভ হিসেবে মেনে এসেছি এবং সেই ওয়েভের প্রপার্টি দেখাতো, কম্পটন এফেক্টে সে হঠাৎ পার্টিকেলের মতো বিহেভ করলো। তাহলে সমসাময়িক সময়ে আবিষ্কৃত হয়েছে 1897 সালে ইলেকট্রন, স্যার জে থমসন আবিষ্কার করেছেন। সেই ইলেকট্রনটাকে এত বছর ধরে বোর থেকে শুরু করে সবাই ওটা পার্টিকেল ভাবছিল,
তাহলে তার কি কোনো ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে না? তাকে কি ওয়েভ হিসেবে ভাবা যায় না? তিনি এরকম একটা সন্দেহ করলেন। তিনি বললেন, "De Broglie suggested that if X-ray, which was originally considered as a wave, has particle character, then why not electron, which is considered as particle, should have wave character?" তাহলে এক্স-রে যাকে তুমি ওয়েভ হিসেবে মানতে, সে যদি কম্পিউটার অপেক্ষা পার্টিকেল ক্যারেক্টার দেখায়, তাহলে ইলেকট্রন যাকে তুমি পার্টিকেল হিসেবে জানো, তার কি ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে না? এটা হচ্ছে মোদ্দা কথা। তিনি যেটা বললেন যে হি অ্যাজিউম দ্যাট ইলেকট্রন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার। তিনি বললেন যে ইলেকট্রন একটা ওয়েভ ক্যারেক্টার আছে। আচ্ছা, যখনই তিনি বলবেন ইলেকট্রন ওয়েভ ক্যারেক্টার আছে, তখন তার দাদা মরিস ডি ব্রগলি তাকে বলছেন যে, "তাই তো, তুমি তো বলছো যে ইলেকট্রনকে তুমি পার্টিকেল না ভেবে ওয়েভ হিসেবে ভাববে। কিন্তু দেখো বোর সাহেব ইলেকট্রনকে তো পার্টিকেল ধরে বোরস কোয়ান্টিফিকেশন রুল দিয়েছে, বোর থিওরি দিয়েছে, দিয়ে সে তো নোবেল প্রাইজ হয়ে গেল। তোমার কথা তো কেউ শুনবে না। ইলেকট্রনটা পার্টিকেল, সেটা তো এস্টাবলিশড হয়ে গেছে।" তখন তিনি বললেন যে, "আমি ইলেকট্রনটাকে ওয়েভ ধরেও না বোরস কোয়ান্টিফিকেশন রুলটাকে এক্সপ্লেন করতে পারি। অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারি।" তো বলল, "তাহলে করো, কেমন করে হবে?" বলছে, "আমি এমনভাবে কিছু রেস্ট্রিকশন দেব বা এমন করে ওই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থটাকে সেট করব, যাতে করে বোরস কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড হয়।" তাহলে এই যে আমি যেটা বলেছিলাম যে যখন তিনি মনে করছেন যে হি অ্যাজিউম দ্যাট ইলেকট্রন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার, তখন অটোমেটিক্যালি যেটা আছে, হোয়াট শুড বি দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রন? তো ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থটা কি হবে? বলছে ওয়েভলেন্থ শুড বি সাচ দ্যাট ইট ওবেজ বোরস কোয়ান্টাইজেশন রুল। ওয়েভলেন্থ আমি এমন নেব যাতে করে বোরস কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড হয়। So de Broglie suggested that to have a stationary orbit, there must fit an integral number of waves within the circumference of the orbit. এইটা ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় তোমার ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুল বলা হয় অনেক সময়। ডি ব্রগলি সাজেস্টেড দ্যাট টু হ্যাভ এ স্টেশন, দেখো বোর থিওরিতে অরবিট গুলো স্টেশনারি হতে হয়, অর্থাৎ ইলেকট্রন যখন নির্দিষ্ট ব্যাসার্ধ বৃত্তাকার কক্ষপথে ঘোরে তখন এনার্জি নেওয়া যায় না, এনার্জি ছাড়াও যায় না, অর্থাৎ অরবিট গুলো স্টেশনারি হতে হয়। আর ওয়েভের রেসপেক্টে স্টেশনারি অরবিট পেতে গেলে তিনি কি বললেন, টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট অ্যান ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। অর্থাৎ এ দেখো সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ, এটা হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য অরবিট আর কি, মানে এই পরিধিটা, এটা হচ্ছে n ইন্টু ল্যামডা হবে উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। এটাকে বলা হয় কিউটা হচ্ছে এখানে জেনারেলাইজ পজিশন, এটা হচ্ছে ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুল। এবার আমাদের কেসে এই সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউটা কি হবে, অর্থাৎ এই আর রেডিয়াসের একটা সার্কুলার অরবিট, তার পরিধিটা, হ্যাঁ, সেটা কত, পেরিমিটারটা সেটা হচ্ছে 2 পাই আর। তো আমাদের কাছে 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা হয়ে গেল। তাহলে দেখো, তাহলে বোরস কোয়ান্টাইজেশন রুল কি ছিল, mvr ইকুয়াল টু n h ওভার 2 পাই, এটা আমরা জানতাম। বোরস কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে mvr ইকুয়াল টু n h ওভার 2 পাই, এটা অলরেডি জানা আছে, কারণ 1913 সালে বিজ্ঞানী বোর বলেছেন। আর ডি ব্রগলি কি বললেন, ডি ব্রগলি একটা কোয়ান্টাইজেশন রুল দিলেন, তিনি যেটা বললেন উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য, টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট, অর্থাৎ 2 পাই ইকুয়াল টু n ল্যামডা। এবারে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন দুটোকে তুমি সমান করো। তো 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনটাকে যদি তুমি সমান করো, মানে এই 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে, হ্যাঁ, তুমি কি পেয়ে যাচ্ছ, না পেয়ে যাচ্ছে, দেখেন mvr ইকুয়াল টু, এই যে mvr ইকুয়াল টু এখানে কি ছিল, n h ওভার 2 পাই, তো n এর জায়গায় 2 পাই বা 2 পাই r বাই ল্যামডাটা বসিয়ে দিলাম, 2 পাই বাই r বাই ল্যামডা ইনটু h ওভার 2 পাই, তা কেটে গেল, mv ইকুয়াল টু h ওভার 2 পাই বা ল্যামডাটা হলো h ওভার mv বা h ওভার p, অর্থাৎ ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন শুড বি h ওভার mv অর h ওভার p। তাহলে দেখো, তাহলে যেটা হচ্ছে যে তুমি ইলেকট্রনটাকে ওয়েভ ধরেও হচ্ছে বোরস কোয়ান্টাইজেশন রুলটাকে পেয়ে যেতে পারো, হ্যাঁ, মানে আমি ওয়েভলেন্থটাকে এমনভাবে সেট করব যাতে করে তোমার বোরস কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড হয়, এবং সেটাকে করতে গেলে ওয়েভলেন্থটা হতে হচ্ছে কত, ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি বা এইচ ওভার এমভি। এবং স্টেশনারি অরবিট পেতে গেলে আমাকে ওই রেস্ট্রিকশনটা দিতে হচ্ছে, টু হ্যাভ এ স্টেশনারি অরবিট যার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। তো এইটা পাওয়ার পরে তিনি কি পস্টুলেট করলেন, হি পস্টুলেটেড দ্যাট ফর এভরি মুভিং পার্টিকেল there is an associated wave called the matter wave, and the wavelength of this matter wave lambda equal to h over mv by h over p। তাহলে দেখো যে ইলেকট্রনের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ ল্যামডাটা এইচ ওভার এমবি বা এইচ ওভার পি হতে হবে, সেটা হচ্ছে বোরস কোয়ান্টাইজেশন রুলটাকে মান্যতা দিয়ে সেটা আমি পেলাম। এবারে তিনি এখান থেকে এটা না ইলেকট্রনের জন্য দেখিয়ে দিলেন, যে কোনো পার্টিকেলের জন্য কিন্তু দেখালেন না, তিনি সেটাকে পস্টুলেট হিসেবে বললেন যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ কল দ্য ম্যাটার ওয়েভ অ্যান্ড দ্য ওয়েভলেন্থ অফ দিস ম্যাটার ওয়েভ ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার এমবি বা এইচ ওভার পি। এটাকে বলা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস।
দিস ইজ দ্য ডি ব্রগলিজ হাইপোথিসিস। এখন হাইপোথিসিস ফর্মে এটাকে দেওয়া হয়েছে। এখন এটা এক্সপেরিমেন্টাল ভেরিফাইড হয়নি, এক্সপেরিমেন্টাল ভেরিফাইড 2-3 বছর পরে হবে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এবারে এইখান থেকে কতগুলো রিলেভেন্ট প্রশ্ন অবশ্যই আসবে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেচার অফ দিস ম্যাটার ওয়েভ। এই ম্যাটার ওয়েভের নেচারটা কেমন, মানে ম্যাটার ওয়েভটা একটু কেমন। দেখো, ওয়েভ বলতে আমাদের প্রথমেই যেটা মাথায় আছে সেটা একটা সিম্পল অর্ডিনারি ওয়েভ বা প্লেন ওয়েভ যার একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে। তাহলে আমি প্রথমে এইটাকে সন্দেহ করলাম যে ইজ ইট এ সিম্পল অর্ডিনারি ওয়েভ অর প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম। মানে এই ধরনের সিচুয়েশন, এই যে সিচুয়েশনটা এটা একটা প্লেন ওয়েভ আর কি। এই ধরো ওয়েভের ছবি আঁকলে আমি এরকম ছবি আঁকি, এটা সাইন কার্ভের মতো বা কস কার্ভের মতো ইত্যাদি ইত্যাদি, যেটাকে তোমার এইরকম ভাবে ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে হয়। সাই এক্স টি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, যেখানে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড এটা। আচ্ছা, এবারে এইখানে যেটা ইম্পর্টেন্ট যে যদি ওয়েভটা এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স হয়, তখন ওমেগা এবং কে কিরকম ভাবে রিলেটেড দেখো। এনার্জিটা হচ্ছে এইচ কস ইন্টু ওমেগা হয়, আর পিটা হচ্ছে এইচ কস ইন্টু কে হয়। অর্থাৎ একটা ফিক্সড ওমেগা মানে একটা ফিক্সড এনার্জি আছে, আর একটা ফিক্সড কে মানে একটা ফিক্সড মোমেন্টাম আছে। এখানে একটাই কে, যেহেতু এর একটা ডেফিনাইট মোমেন্টাম আছে। আচ্ছা, এবারে এই ধরনের ওয়েভের ক্ষেত্রে একটাই ভেলোসিটি আছে, তাকে বলে ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি বাই ডেফিনেশন হচ্ছে ই বাই পি বা ওমেগা বাই কে। আচ্ছা, এবারে এই যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা প্লেন ওয়েভ হতে পারে না, তার পক্ষে দুটো যুক্তি আছে। মানে এটা কিন্তু একটা অর্ডিনারি ওয়েভ বা প্লেন ওয়েভ হতে পারে না। কারণটা কি? কারণটা দেখো, প্রথম কথা হচ্ছে একটা প্লেন ওয়েভ যখন তুমি পেয়েছো, এটা দেখো কমপ্লিটলি রিলোকালাইজ, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা কিন্তু একদম বিস্তৃত। মানে এটা যদি তুমি জিরো পজিশনটাকে ভাবো, এটা যদি মনে করো এটা হচ্ছে তোমার জিরো, এদিকে সেটা প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, এদিকে সেটা মাইনাস ইনফিনিটির দিকে চলে আসছে, অর্থাৎ এটা দিগন্ত বিস্তৃত, অর্থাৎ পুরোপুরি ডিলোকালাইজ। কিন্তু পার্টিকেল সে কিন্তু লোকালাইজড হয়। তাহলে প্লেন ওয়েভ উইথ কমপ্লিটলি ডিলোকালাইজ বা বাউন্ড পার্টিকেল পার্টিকুলারলি ইজ লোকালাইজড। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এই ওয়েভটা, মানে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস সর্বত্র আছে। তার মানে কি পার্টিকেলটা সর্বত্র আছে, কিন্তু বাস্তবে কি হয়, একটা বাউন্ড পার্টিকেল যদি হয় সে কিন্তু একটা সার্টেন রিজিয়নের মধ্যেই থাকে। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই ওয়েভের সঙ্গে একটাই অ্যাসোসিয়েটেড ভেলোসিটি, যেটা হচ্ছে ফেজ ভেলোসিটি, যেটা হচ্ছে ই বাই পি। এবার তুমি একটা ফ্রি পার্টিকেল কনসিডার করো। তো ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ইটা হচ্ছে মানে পুরোটাই কাইনেটিক এনার্জি, সেটা পি স্কয়ার বাই টয়েস এম। তাহলে ভেজ ভেলোসিটি যখন ই বাই পি করছে, সেটা কত বেরোচ্ছে, হাফ পি বাই এম হচ্ছে। তাহলে হাফ, এটা হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি পি বাই এম। তাহলে ফেজ ভেলোসিটি হাফ ইন্টু পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে। তার মানে দেখো, তুমি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েট একটা ওয়েভের কথা বললে, ওয়েভের ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড একটাই ভেলোসিটি আছে এখানে, সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি, সেটা কোনোভাবেই পার্টিকেল ভেলোসিটির সাথে সমান হচ্ছে না। তাহলে এইখান থেকে তুমি বলতে পারলে যে এই একটা ম্যাটার ওয়েভ সেটা কখনোই হয়তো একটা সিম্পল অর্ডিনারি ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম, তার সঙ্গে তুমি অ্যাসোসিয়েট করতে পারো না। তাহলে আমি ম্যাটার ওয়েভ এই যে ওয়েভ বলছি, সেই ওয়েভটা কেমন ওয়েভ, আমাদের অর্ডিনারি ওয়েভের মতো কিন্তু এটা নয়। অর্ডিনারি ওয়েভ হলে সে ডিলোকালাইজ হতো, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পার্টিকেল লোকালাইজ হয়। অর্ডিনারি ওয়েভ হলে তার সঙ্গে একটা যে ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, যে ফেজ ভেলোসিটির সঙ্গে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ভেলোসিটি পি বাই এম, তার সঙ্গে কিন্তু সমান হচ্ছে না। তো এই দুটো কারণ থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে ম্যাটার ওয়েভ একটা প্লেন অর্ডিনারি ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম সেটা হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলে এটা? এখনো পর্যন্ত যা বলেছি বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? আর এবারে সমস্যাটা হলো কি, এখানে সমস্যাটা হলো যে পার্টিকেলটা লোকালাইজ, কিন্তু যদি এটা প্লেন ওয়েভ হতো পুরোপুরি ডিলোকালাইজ হতো। তবে লোকালাইজ তুমি করতে পারো কি করে? লোকালাইজ করতে পারো যদি তুমি ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট হ্যাভিং ডিফারেন্ট মোমেন্টাম, তার সুপার পজিশন নাও। তাহলে ইজ ইট এ সুপার পজিশন অফ ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম? ডিফারেন্ট মোমেন্টাম ওয়ালা প্লেন ওয়েভস তাদের সুপার পজিশন নিচ্ছে। দেখো, এই যে সামেশন আবার আই ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এআই সাইন ওমেগা আই টি প্লাস মাইনাস কে আই ইন্টু এক্স। অর্থাৎ এই যে একটা প্লেন ওয়েভের ইকুয়েশন, সেরকম অনেক ইকুয়েশন তুমি লিনিয়ার কম্বিনেশন নিলে তাকে বলে সুপার পজিশন নিলে। আর সুপার পজিশন নিলে যদি ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ তার যদি সুপার পজিশন নাও, তাহলে দেখতে পাওয়া যায় যে দেখবে একটা ঢেউয়ের ক্ষেত্রে যেটা হয় যে সমুদ্র থেকে একটা ঢেউ পাড়ের দিকে আসছে,
পার থেকে একটা ঢেউ সমুদ্র দিকে এগোচ্ছে, দুটো ঢেউ যখন একসাথে মিট করলো, সেখানে দেখবে অ্যামপ্লিটিউডটা অনেক বেশি হয়ে যায়। তাহলে এরকম যদি ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ হয়, তাহলে সুনামির মতো একটা পার্টিকুলার পয়েন্টে ঢেউটা বিশাল উঁচু হয়ে গেল, অন্যান্য জায়গায় ঢেউটা কম্পারেটিভলি কম হয়ে যাচ্ছে। তাহলে তখন কি হয়ে যাচ্ছে, দেখো একটা নির্দিষ্ট এই ধরনের ছবিকে বলে ডেল্টা ফাংশন বলা হয়। মানে ডেল্টা ফাংশনের ক্ষেত্রে হচ্ছে যে ডেল্টা এক্সটা হচ্ছে ইনফিনিটি হবে যখন এক্স ইকুয়াল টু 0 আর 0 হয়ে যাবে আদারওয়াইজ, এমন করে যাতে করে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তুমি ইন্টিগ্রেট করো ডেল্টা এক্স ডিএক্স, সেটা হচ্ছে 1 হবে। এটাকে বলে ডেল্টা ফাংশন। তাহলে এই ছবিটা হচ্ছে ডেল্টা ফাংশনের মতো হয়ে গেল, যে এক্স ইকুয়াল টু 0 তো তার ইনফাইনাইট ভ্যালু, এক্স আদার না 0 তার 0 ভ্যালু, এবং তুমি যদি পুরোটাকে ইন্টিগ্রেট করো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ডেল্টা ডিএক্স সেটা হচ্ছে 1 হবে। আচ্ছা, তাহলে দেখো এইটা করলে আমার লোকালাইজেশনের যে প্রবলেমটা ছিল সেটা মিটে গেল। হ্যাঁ, এখন এইটা দিস ইজ লোকালাইজড, এটা হয়ে যাবে। কিন্তু এখানে প্রবলেমটা কি হলো? প্রবলেমটা হলো এই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম কি হবে, কারণ তুমি ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তো সুপার পজিশন নিয়েছো। তাহলে এই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম কিন্তু যা খুশি হতে পারে, বাট ইন দিস কেস মোমেন্টাম ইজ কমপ্লিটলি আরবিট্রারি। কিন্তু কোন একটা পার্টিকেলের জন্য তো মোমেন্টাম ফাইনাইট হয়। তার মানে দেখো এটাও তোমার চয়েস হতে পারে না। তাহলে এটা যদিও লোকালাইজেশনটাকে ব্যাখ্যা করতে পারলো, যেটা ব্যাখ্যা করতে পারলো না সেটা হচ্ছে এর জন্য একটা ডেফিনাইট, মানে পার্টিকেলের সঙ্গে একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নিচ্ছ, এক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে তোমার মানে থেকে যাচ্ছে, মানে এক্ষেত্রে তোমার কি বলবো, তোমার মানে মোমেন্টামটা যা খুশি হয়ে যাচ্ছে, সেটা হওয়া চলবে না। ঠিক আছে? তাহলে এটাও হতে পারলো না। তাহলে তুমি প্রথম ক্ষেত্রে যেটা বললে যে একটাই ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম, তার মোমেন্টামটা একদম ডেফিনাইট, অর্থাৎ মোমেন্টামের কোনো আনসার্টেনিটি নেই, কিন্তু পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি, অর্থাৎ পজিশনের আনসার্টেনিটি টেন্ডস টু ইনফিনিটি। এই কেসটা কি হলো? এই কেসটা হচ্ছে পজিশনটা ডেফিনাইট, একটা পার্টিকুলার পয়েন্টেই তোমার পিক, অর্থাৎ পজিশনটা ডেফিনাইট, পজিশনে কোনো আনসার্টেনিটি নেই, কিন্তু মোমেন্টামের কোনো মা বাপ রইল না, মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি, অর্থাৎ মোমেন্টামটা পুরো আনসার্টেন হয়ে গেল। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে যে তুমি এক কাজ করো, তুমি ওই যে ডেফিনাইট পজিশন এবং ডেফিনাইট মোমেন্টাম পেতে হবে, দুটোকে একসাথে পাওয়ার চেষ্টা ছেড়ে দাও। কারণ আগেরটায় যেটা হয়েছিল যে মোমেন্টামটা ডেফিনাইট, পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি, এক্ষেত্রে পজিশনটা ডেফিনাইট, মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি, তুমি ওই দুটো আশা ছেড়ে দাও। তার বদলে রিয়েলিস্টিক সিচুয়েশনটা এরকম করো, দ্য রিয়েলিস্টিক সিচুয়েশন মে বি দ্য সুপার পজিশন অফ ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম। তাহলে ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম, এটা তুমি নাও। তাহলে ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম, এইটা নিচ্ছি। মানে ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ নিলাম না, হ্যাঁ, ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম যদি তুমি নাও, তাহলে এরকম একটা ছবি তুমি পাবে, একটা পার্টিকুলার পয়েন্টে পিক নয়, কিন্তু একটা রিজিয়ন জুড়ে মোটামুটি ম্যাক্সিমামটা তুমি দেখতে পাচ্ছ, অন্য জায়গায় আস্তে 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 অ্যাম্পলিটিউডটা কমে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ওয়েভ প্যাকেট, এটাকে বলা হয় ওয়েভ প্যাকেট। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়েভ প্যাকেট। তাহলে ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে পজিশনটা এক্সাক্ট পয়েন্টটা হলো না, কিন্তু একটা রিজিয়নের মধ্যে রইল, আর মোমেন্টামটা যেহেতু আমি ফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম প্লাস সুপার পজিশন নিচ্ছি, সেখানে মোমেন্টামটাও কিন্তু এখানে মোটামুটি একটা রিজিয়নের মধ্যে থাকবে। তাহলে এইটা হচ্ছে ওয়েভ প্যাকেট। দ্য পজিশন অফ দ্য পার্টিকেল ইজ নট ডেফিনাইট বাট লাইজ উইদিন এ ফাইনাইট রিজিয়ন, আর মোমেন্টাম অফ দ্য পার্টিকেল ইজ নট ডেফিনাইট বাট লাইজ উইদিন এ ফাইনাইট রিজিয়ন। এখানে পজিশনটা একটা রিজিয়নের মধ্যে থাকছে, মোমেন্টামটা একটা রিজিয়নের মধ্যে থাকছে। এটা তাহলে আমি একদম এক্সাক্ট পজিশন বা এক্সাক্ট মোমেন্টাম পেলাম না, কিন্তু পজিশনটা মোটামুটি একটা আয়ত্তের মধ্যে, মোমেন্টামটা একটা আয়ত্তের মধ্যে আছে। আচ্ছা, এবারে এই ধরনের ওয়েভের ক্ষেত্রে দু রকমের ভেলোসিটি হয়, একটা বলে ফেজ ভেলোসিটি, একটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি বাই ডেফিনেশন ই বাই পি বা ওমেগা বাই কে, আর গ্রুপ ভেলোসিটি হচ্ছে ডি বাই ডিপি বা ডি ওমেগা বাই ডিকে। আচ্ছা, ফেজ ভেলোসিটিটা পার্টিকেল ভেলোসিটি রিপ্রেজেন্ট করেন আমি দেখলাম। এবার ফ্রি পার্টিকেলের জন্য তুমি গ্রুপ ভেলোসিটিটাকে ক্যালকুলেট করো, ই যেহেতু পি স্কোয়ার বাই টোয়াইস এম, গ্রুপ ভেলোসিটি ডি বাই ডিপি করলে কত হচ্ছে, পি বাই এম হচ্ছে, এক্ষেত্রে পার্টিকেল ভেলোসিটির সঙ্গে সমান হচ্ছে। তার মানে এই ধরনের কেসে গ্রুপ ভেলোসিটিটা অ্যাকচুয়ালি পার্টিকেল ভেলোসিটি, অর্থাৎ এই যে এনভেলপটা অ্যাজ এ হোল যে ভেলোসিটিতে মুভ করছে সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। হ্যাঁ, তাহলে এই পার্টিকেল ভেলোসিটিটা বেসিক্যালি তোমার গ্রুপ ভেলোসিটির সঙ্গে সমান। তার মানে তাহলে কি দাঁড়ালো, তাহলে ম্যাটার ওয়েভ যেটাকে আমি বলছি, ম্যাটার ওয়েভ ইজ অ্যাকচুয়ালি ওয়েভ প্যাকেট। ম্যাটার ওয়েভটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার একটা ওয়েভ প্যাকেট, এটা মাথায় রাখবে। ম্যাটার ওয়েভটা হচ্ছে একটা ওয়েভ প্যাকেট। হ্যাঁ,
এবং সেই ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ওয়েভ প্যাকেটে তোমার পজিশনটাও ডেফিনাইট নয়, মোমেন্টামটা ডেফিনাইট নয়, দুটোরই অল্প অল্প আনসার্টেনটি আছে। এটাই ভবিষ্যতে তোমাকে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা বুঝতে সাহায্য করবে। আর পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ভেলোসিটিটা সেটা বেসিক্যালি ফেজ ভেলোসিটি না, সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। তাহলে এটা বুঝতে পারলে পুরো জিনিসটা? ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে ম্যাটার ওয়েভ ইজ অ্যাকচুয়ালি ওয়েভ প্যাকেট। এটা বলেছি ম্যাটার ওয়েভ ইজ অ্যাকচুয়ালি ওয়েভ প্যাকেট। মাথায় রাখো। আচ্ছা, আচ্ছা এবারে যেটা কথা হচ্ছে যে ডিবগনি যেটা বললো যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ। তাহলে প্রত্যেকটা মুভিং পার্টিকেলের সঙ্গে যদি ওয়েভটাকে তুমি অ্যাসোসিয়েট করতে পারো, তাহলে সেই ওয়েভ নেচারটা তুমি সর্বত্র দেখতে পাচ্ছ না কেন? তুমি অহরহ যে এই যে এখন মহিলাদের বিশ্বকাপ হয়ে গেল, ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, সেখানে এই যে ক্রিকেট বল করা হচ্ছে তার তো একটা ভেলোসিটি আছে, সেটা তাদের মুভিং পার্টিকেল। কই ওদেরকে কি ওটাকে ও যখন বলটাকে করছে সেটা কি ওয়েভের মতো যাচ্ছে? সেটা তো নর্মাল পার্টিকেল যেমন করে ট্র্যাজেক্টরি ফলো করে প্রজেক্টাইল মোশন তার মতো করেই যাচ্ছে। তাহলে if wave character is associated to every particle, then why not we observe the wave nature associated to a macroscopic particle? তাহলে ওয়েভ ক্যারেক্টারটা যদি সমস্ত পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়, তাহলে আমি ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে, ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে সেই ওয়েভ নেচারটা সর্বত্র দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, তার জন্য তুমি একটু খেয়াল করো। দেখো, ধরো আমি প্রথমে একটা ইলেকট্রন কনসিডার করছি যে মুভ করছে উইথ এ স্পিড, সেটা হচ্ছে মানে লেটস সে 1% অফ দ্য স্পিড অফ লাইট। মানে লাইটের স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তার 1% স্পিডে মোটামুটি ইলেকট্রন মুভ করতেই পারে। কারণ হাইড্রোজেন অ্যাটমের মানে n = 1 অর্থাৎ প্রথম অরবিটে ঘূর্ণায়মান ইলেকট্রনের স্পিডটা লাইটের 137 ভাগের 1 ভাগ। মানে আমি ধরে নিচ্ছি মোটামুটি 1% এর মতো। তাহলে ইলেকট্রনের স্পিডটা ধরে নাও টিপিক্যালি 3 × 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে ওয়েভলেংথ অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রন h/mv টা কি হবে? h এর জায়গায় 6.626 × 10⁻34 জুল সেকেন্ড লিখলে, মাস অফ দ্য ইলেকট্রন 9.11 × 10⁻31 কেজি লিখলে, আর এখানে তোমার স্পিডটা হচ্ছে 3 × 10⁻6 মিটার পার সেকেন্ড লিখলে, এটাকে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে কত? 2.424 অ্যাংস্ট্রম দাঁড়াচ্ছে। যদি ঠিকঠাক করে করো তাহলে এখানে 2.424 অ্যাংস্ট্রম দাঁড়াচ্ছে। আচ্ছা, হয় না একটা যখন ক্রিকেট বল যার মাসটা হচ্ছে 160 গ্রাম, একজন ভীষণ ভালো ফাস্ট বোলার, সে ধরো 150 কিলোমিটার/আওয়ার স্পিডে বল করছে। তাহলে ওয়েভলেংথ অ্যাসোসিয়েটেড টু দ্য ক্রিকেট বল যখন আমি ক্যালকুলেট করেছি λ=h/mv, ওই একই রকম ভাবে এখানে মাস অফ দ্য ক্রিকেট বল তুমি লিখলে 160 গ্রাম মানে 160 × 10⁻³ কেজি, আর স্পিডটাকে মিটার পার সেকেন্ডে বসাচ্ছি। তাহলে 150 কিলোমিটার/আওয়ার ছিল, 150 কে 1000 দিয়ে গুণ করে দিলাম, মিটার হলো। আর নিচে সময়টাকে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড করে দিলাম। তাই তো? এই ক্যালকুলেশনটা করলে এটা বেরোচ্ছে 9.939 × 10⁻35 মিটার। তাহলে পরিষ্কার দেখো যে এক্ষেত্রে ওয়েভলেংথটা যথেষ্ট বড়, এক্ষেত্রে কিন্তু ওয়েভলেংথটা খুব, খুব ছোট। আচ্ছা, এবার এই যে বড় ছোট ব্যাপারটা রিলেটিভ। এক্ষেত্রে তো 10⁻10, তুমি তো বলতে পারো এটাও তো ছোট। না, ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রন কার সাথে ইন্টারঅ্যাক্ট করে, অর্থাৎ সিস্টেম সাইজটা কি? সেটা অ্যাটম বা মলিকুল। ইলেকট্রন তো ইন্টারঅ্যাক্ট করবে অ্যাটমের সাথে, মলিকুলের সাথে। তাদেরও যে ডায়ামিটারটা বা ডাইমেনশনটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম হয়। আর ক্রিকেট বল কার সাথে ইন্টারঅ্যাক্ট করে? ব্যাটের সাথে, প্যাডের সাথে, তাই না? উইকেটের সাথে। তাদের তাদের ডাইমেনশনটা কি অর্ডারে? কয়েক সেন্টিমিটার এই অর্ডারে। তাহলে যেটা হলো দেখো যে এই পার্টিকুলার কেসে ওয়েভলেংথটা যার সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে সিস্টেম সাইজের সঙ্গে কম্পারেবল। আর এই কেসে কিন্তু ওয়েভলেংথটা সিস্টেমের সাইজের থেকে অনেক, অনেক ছোট। এবারে যদি ওয়েভলেংথটা সিস্টেম সাইজের থেকে অনেক, অনেক ছোট হয়ে যায়, তাহলে না তুমি ওয়েভ নেচারটা দেখতেই পাবে না। কারণ ওয়েভ নেচারটা ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে। ওয়েভ নেচারটার কোনো ম্যানিফেস্টেশন তুমি দেখতে পাবে না। আর হয় না যদি ওয়েভলেংথটা সিস্টেম সাইজের সঙ্গে সমান বা কম্পারেবল বা তার থেকে বেশি হয়ে যেত, তখন কিন্তু ওয়েভ নেচারটা ভীষণ সিগনিফিক্যান্ট হতো। তখন তোমাকে কিন্তু ওয়েভ ক্যারেক্টারটাকে ভাবতে হতো এবং তার ম্যানিফেস্টেশনটা দেখতে পেতে। দেখো, আমি যদি ডিবয়েল ওয়েভলেংথটাকে ল্যামডা বলি এবং সিস্টেম সাইজটাকে এল বলি, যখন ল্যামডাটা মাচ গ্রেটার ইকুয়াল টু এল, দেন ওয়েভ নেচার ইজ সিগনিফিক্যান্ট। আর যখন ওয়েভলেংথটা মাচ মাচ লেস দ্যান এল, দেন ওয়েভ নেচার অ্যাসোসিয়েটেড টু দ্য পার্টিকেল ইজ ইনসিগনিফিক্যান্ট।
দেন উই নিড নট কনসিডার দ্য ওয়েভ ক্যারেক্টার অ্যাসোসিয়েটেড টু পার্টিকেল। এবং আমাদের যখন ক্রিকেট বল নিয়ে কথাবার্তা বলছি এরকমই হচ্ছে। ধরো কোনো একটা গিভেন লেন্থের মধ্যে ধরো আমার এখানে দুটো ওয়েভ আছে, এখানে ওয়েভ হচ্ছে ধরো এই একটা দুটো তিনটে ওয়েভ হলো, তাহলে ওয়েভের সংখ্যা বাড়ছে 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 বাড়ছে। যখন এই জায়গার মধ্যে ওয়েভের সংখ্যা প্রচন্ড বেড়ে গেল, ওয়েভের সংখ্যা বাড়াবে কি করে, যখন ওয়েভ লেন্থটা খুব ছোট করবে। তো ওয়েভ লেন্থ আস্তে আস্তে ছোট করলে তুমি শেষের পার্টটা দেখো, মনে হচ্ছে কি এটা একটা ওয়েভ যাচ্ছে বলে তোমার মনেই হচ্ছে না, মনে হচ্ছে যে একটা মোটামুটি সাইজ আছে, এরকম কোনো একটা পার্টিকেল সে বেসিক্যালি মুভ করছে। তারপরে এটা সবসময় হবে যে যদি ওয়েভ লেন্থটা ল্যামডাটা যদি মাঝ মাঝ লেস দ্যান এল হয়ে যায়, তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টারটা ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে। তখন না তোমাকে ওয়েভ ক্যারেক্টার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যদি পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার থাকে না, সেটা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আর চলবে না, তার জন্য কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করতে হবে। এবার কোন একটা পার্টিকুলার প্রবলেমকে তুমি ক্লাসিক্যালি ট্রিট করবে নাকি কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করবে, দিস ইজ ইম্পর্টেন্ট। ক্লাসিক্যালি ট্রিট করবে না কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করবে। যদি তুমি আহ, মানে এইটা দেখে নাও যে দেখো ওই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থটা কত আর সিস্টেম সাইজটা কত, তুমি কম্পেয়ার করে না। যদি ল্যাম্বডাটা মাঝ মাঝ লেস দ্যান এল হয়ে যায়, তখন ওয়েভ নেচারটা ইম্পর্টেন্ট নয়, মানে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করার দরকার নেই, ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে তুমি সবকিছু পেয়ে যেতে পারবে। কিন্তু যদি কোনো কারণে ওয়েভ লেন্থটা সিস্টেম সাইজের সঙ্গে সমান বা তার থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু ওয়েভ নেচারটা খুব ইম্পর্টেন্ট, তখন পার্টিকেলটাকে ক্লাসিক্যালি ট্রিট করলে তুমি ভুল রেজাল্ট পাবে, তখন কিন্তু সেটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করতে হবে। তাহলে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে ঠিক আছে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি কিন্তু সর্বত্রই থাকে, তাহলে আমি সেটাকে দেখতে পাচ্ছি না কেন? পাচ্ছি না, তার কারণটা হচ্ছে যে ওই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থটা সিস্টেম সাইজের তুলনায় অনেক অনেক ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বুঝতে পারলে? বুঝেছ? আচ্ছা দেখো, এবারে যে কথাগুলো বলা হলো সবটাই কিন্তু হাইপোথেসিস, কোনোটাই প্রুভ করা হয়নি। এবারে প্রুফটা হয়ে গেল কত, 1927-এ স্যার জিপি থমসন আর আরেকটা গ্রুপ হচ্ছে ডেভিসন এবং জার্মান, তারা পারফর্ম দ্য ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট। মানে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট ইউজুয়ালি ওয়েভ দিয়ে করা হয়, যেমন এক্স রে দিয়ে এক্স রে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করা হয়। এবার তুমি এইখানে এই একটা রাফ ক্যালকুলেশনে তুমি দেখতে পেলে ইলেকট্রন যে লাইট স্পিডের প্রায় 1% স্পিডে মুভ করে, তার ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের হয়। তাহলে এক্স এর ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের, ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের। এবার সেই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা যদি যদি তোমার মানে অ্যাকচুয়ালি যে ইম্পর্টেন্ট, সেটা তুমি দেখছো কি করে না, তারা যে ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করলো, মানে একটা ক্রিস্টাল আছে, সেখানে এক্স রে না পাঠিয়ে ইলেকট্রন পাঠানো হলো, এবং দে অবটেন এ ডিফ্র্যাকশন প্যাটার্ন ভেরি সিমিলার টু এক্স এর ডিফ্র্যাকশন প্যাটার্ন কজড বাই দ্য ক্রিস্টাল। মানে ক্রিস্টাল দিয়ে যখন এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্ন যেমন দেখতে হয়, ইলেকট্রন ডিফ্র্যাকশন প্যাটার্নটা এক্স্যাক্টলি একই রকমের হতো। তো এইখান থেকে তুমি কি বুঝতে পারলে, দেয়ার ইজ অ্যান ওয়েভ অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রন, কারণ ওয়েভ না হলে ডিফ্র্যাকশন দেখাতো না। শুধু তাই না, ওয়েভ লেন্থ অফ দ্য ইলেকট্রন সেটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম। কারণ কি না, দেখবে পরে যে ডিফ্র্যাকশনটা দেখাতে গেলে না, যখন এক্স রে ডিফ্র্যাকশন আমরা বলবো, ডিফ্র্যাকশনটা দেখাতে গেলে দুটো ক্রিস্টালের মধ্যে প্লেন থাকে, তাদের যে ইন্টার প্ল্যানার স্পেসিং, সেইটা যে অর্ডারের হবে, মানে সেইটা যদি লেসে আমি বলি যে তোমার মানে লেসে মানে ডি এরকম যদি বলি, তাহলে ওয়েভলেন্থটা তার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে তোমার 2D পর্যন্ত হতে পারে। তার মানে আমি নরমালি বলছি যে ডিফ্র্যাকশন দেখতে গেলে ইন্টারপ্ল্যানার স্পেসিং, যেটা অ্যাংস্ট্রম অর্ডারে, যে লাইটটাকে তুমি ব্যবহার করবো তার ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের হতে হবে। তাহলে ক্রিস্টাল দিয়ে এক্স রে এক্স রে ক্রিস্টালের ডিফ্র্যাকশনটাকে দেখায়, তার মানে এক্স এর ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের বলে। ইলেকট্রনে সেটা দেখাচ্ছে, মানে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থও কিন্তু অ্যাংস্ট্রম অর্ডারের হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা যখন হয়ে গেল, তখন লোকে দেখলো যে হ্যাঁ, ইলেকট্রনের সাথে সত্যি সত্যি অ্যাসোসিয়েটেড তোমার ওয়েভ ক্যারেক্টার আছে, এবং তার জন্য 1927 সালে তিনি নোবেল পেয়ে গেলেন, ডি বগলি নোবেল পেয়ে গেলেন। এবং 1937 সালে স্যার জিপি থমসন, ডেভিসন এবং জার্মান, তারা আবার নোবেল পেয়ে গেলেন। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, স্যার জে জে থমসন ডিসকভার্ড ইলেকট্রন হুইচ ওয়াজ এ ফান্ডামেন্টাল পার্টিকেল, তার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন 1906 সালে। তার ছেলে স্যার জিপি থমসন দেখালেন যে ইলেকট্রন ইলেকট্রনস হ্যাভ এ ওয়েভ ক্যারেক্টার অ্যান্ড হেন্স গট নোবেল প্রাইজ। তার মানে বাবা দেখালেন যে ইলেকট্রন একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, সেটাকে আবিষ্কার করলে, তার জন্য নোবেল পেয়েছিলেন। তার ছেলে স্যার জিপি থমসন দেখান যে ইলেকট্রনের সঙ্গে একটা ওয়েভ ক্যারেক্টার আছে, সেখানে নোবেল পেলেন। মানে তোমার বাপ বেটা দুজনে ইলেকট্রনটাকে ব্যবহার করেই হচ্ছে তারা নোবেল পেয়ে গেলেন।
এবারে আমাদের বেশ কিছু কিছু প্রবলেম করতে হবে যেটা পরীক্ষায় পড়ে। আচ্ছা, পরীক্ষায় একটা প্রবলেম পড়ে যেটা ইনঅর্গানিকে তো খুবই পড়ে, তোমাদেরও খুব পড়ে, যে ডিবগলিজ ওয়েব পার্টিকেল ডুয়েলিটি থেকে বোর্স কোয়ান্টাইজেশন রুলটাকে আনতে পারে। দেখো এইটা প্রবলেম হিসেবে পড়ে বলে এটা বলছি, কিন্তু বাস্তবে এরকম হওয়ার কথা নয়। কারণ আগে বোর্স কোয়ান্টাইজেশন রুল, পরে ডিবগলিজ ওয়েব পার্টিকেল ডুয়েলিটি। সেখানে বোর্স কোয়ান্টাইজেশন রুল থেকেই ডিবগলিজ ওয়েব পার্টিকেল ডুয়েলিটি আসা উচিত। যেটা আমরা ডিবগলিজ ওয়েব পার্টিকেল ডুয়েলিটি প্রুভ করার সময় দেখিয়েছি। হ্যাঁ, যে বোর্স কন্ট্রাকশন রুলটাকে কাজে লাগিয়ে আমি দেখালাম যে পিটা হচ্ছে এইচ ওভার ল্যামডা হচ্ছে। এখানে উল্টোটা দেখাতে বলছে, ডিবগলিজ ওয়েব পার্টিকেল ডুয়েলিটি থেকে বোর্স কন্ট্রাকশন রুলটাকে তোমরা আনতে বলছে। খুব সহজে আনতে পারবে। কি বলছে? ফ্রম ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুল টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট অ্যান ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। অর্থাৎ এই যে আর রেডিয়াসের একটা সার্কুলার অরবিট আছে, সেটাকে যদি ওয়েভ দিয়ে রিপ্লেস করো, যদি ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ, মানে কোনো ওয়েভ কাটা যাবে না, মানে ভাঙা যাবে না, তাহলে দেখো এখানে একটা ওয়েভ, এই দুটো ওয়েভ, এই তিনটে ওয়েভ, চারটে ওয়েভ আছে, এটা অ্যালাউড। কিন্তু এইটা যখন করছো দেখো, তখন দেখো তোমার ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ এখানে ফিট করাচ্ছে না, সেটা অ্যালাউড নয়। তাহলে এই বাঁ দিকটা হচ্ছে অ্যালাউড। তাহলে আমি এই টোটাল সার্কামফারেন্স হচ্ছে 2 পাই আর সেটা n ইন্টু ল্যামডা, এটা হবে, এটা 1 নম্বর ইকুয়েশন বললাম। আর ডিবগলিজ হাইপোথিসিস কি বলে? ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার এমভি বা ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি, এটা আমি জানি। এবার এই দুটো ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ না, 2 পাই আর ইকুয়াল টু n, ল্যামডার জায়গায় এইচ ওভার এমভি লিখে ফেললাম। তাহলে এখান থেকে দেখো এমভি আর ইকুয়াল টু n এইচ ওভার 2 পাই হয়ে গেল। তাহলে যেখানে n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট, দিস ইজ দ্য বোর্স কোয়ান্টাইজেশন রুল। তাহলে এই ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে বোর্স কোয়ান্টাইজেশন রুল, এই ডেরিভেশনটা পরে, হ্যাঁ, 2 নম্বর প্রবলেম হিসেবে পরে তুমি এটাকে দেখিয়ে নিতে পারো। আচ্ছা, এবারে এই যে কনসেপ্ট এখানে ব্যবহার করলাম না, দেখো এইটাকে এই এই যে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট, এইটাকে বলা হচ্ছে ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুল। সেইটা আমি একটা অন্য প্রবলেমে ব্যবহার করছি, পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করছি। আচ্ছা দেখো, ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুল কি বলে? সাইক্লিক ইন্টিগ্রাল ডি কিউ সমান এন ইন্টু ল্যামডা। যেখানে সাইক্লিক আর ডি কিউটা হচ্ছে যে যদি কোনো একটা ক্লোজ পিরিয়ডিক অরবিট হয়, তাহলে তার টোটাল মানে পিরিয়ড মানে লেন্থ কতখানি সে কভার করছে। তাহলে এবারে দেখো, এই একটা দেওয়াল আছে, এই একটা দেওয়াল আছে, তাহলে এই দেওয়াল থেকে এই দেওয়ালে গেল, আবার এখানে ফিরে এলো। তাহলে এটা সাইক্লিক ইন্টিগ্রাল ডি কিউ যখন এন ইন্টু ল্যামডা বলছি, তাহলে এক্ষেত্রে আমার এই লেন্থটা যদি এল হয়, তাহলে এখান থেকে এখানে গিয়ে আবার ফিরে আসতে গেলে টোটাল লেন্থ কতখানি কভার করতে হলো? 12 লেন্থ কভার করতে হলো। 12 ইকুয়াল টু এন ল্যামডা, সেখানে এলটা পেয়ে গেলে কত? এন ইন্টু ল্যামডা বাই 2। তাহলে দেখো, আমার যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করছি, সে যে জায়গা থেকে শুরু করেছিল পুরো ঘুরে সেই জায়গায় এলো, সেটা হচ্ছে 2 পাই আর। এক্ষেত্রে যেখান থেকে শুরু করেছি গিয়ে আবার সেখানে ফিরলো, তার জন্য যে লেন্থটা কভার করলো 12। 12টা এন ল্যামডা, এখানে এলটা হচ্ছে এন ল্যামডা বাই 2 তুমি বসালে। আচ্ছা, এবারে ফ্রম ডিবগলিজ হাইপোথিসিস ল্যামডাটা কত হয় না এইচ ওভার পি হয়। তাহলে এই ইকুয়েশন বলছে 12 ইকুয়াল টু এল ল্যামডা বা এল ইকুয়াল টু এন ল্যামডা বাই 2। আর 2 নম্বর ইকুয়েশন বলছে ল্যামডা হচ্ছে এইচ ওভার পি, এবার ল্যামডার জায়গায় এইচ ওভার পি তুমি বসিয়ে দাও। তা 12 ইকুয়াল টু এন এইচ ওভার পি, সেখান থেকে পিটা পেয়ে গেলে এন এইচ বাই টোয়াইস এল। তাহলে মোমেন্টামটা পেয়ে গেলে এন এইচ বাই টোয়াইস এল। আচ্ছা, এবারে যেহেতু এটা ফ্রি পার্টিকেল প্রবলেম, মানে এ ফ্রি পার্টিকেল অফ মাস এম কনফাইন্ড ইন ওয়ান ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল। তাহলে এই এক্স ইকুয়াল টু 0 এবং এল এতে দুটো দেওয়াল আছে, দেওয়ালের এই ভিতরে পোটেনশিয়াল এনার্জিটা 0, সেই জন্য পার্টিকেলটা ফ্রি। আর তার বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি, সেই জন্য পার্টিকেলটা কনফাইন। তাহলে উইদিন দ্য বক্স পোটেনশিয়াল এনার্জি যেহেতু 0, পুরো এনার্জিটা কি হবে? কাইনেটিক এনার্জি হবে। কাইনেটিক এনার্জি পি স্কোয়ার বাই টোয়াইস এম। এবারে তুমি এখানে এই পি এর জায়গায় এন এইচ বাই টোয়াইস এল বসিয়ে দাও। তাহলে ইএনটা কত হয়ে গেল? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার হয়ে গেল, উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। তাহলে দেখো, এই পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা তুমি পেয়ে গেলে ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগে। ঠিক আছে? তা ডিবগলিজ কোয়ান্টাইজেশন রুল থেকে শুধুমাত্র কি তুমি বোর্স কোয়ান্টাইজেশন রুল পেতে পারো সেরকম নয়। এর একটা জেনারেল প্রিন্সিপাল, সেই জেনারেল প্রিন্সিপালটা পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করো, তুমি কিন্তু একই রকমের এক্সপ্রেশন বের করতে পারো। এটা ঠিক আছে? ইএনটা হয়ে গেল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m। বুঝতে পেরেছো জিনিসটা? হচ্ছে। আর এখানে একটা জিনিস বলি, যে তুমি ধরো এই দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যদি ক্যালকুলেট করো, এন থেকে এন প্লাস 1 লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যখন ক্যালকুলেট করছো, তাহলে এই এক্সপ্রেশনে কি হবে না, তুমি একবার এন এর জায়গায় এন প্লাস 1 বসাও, আরেক জায়গায় এন বসাও।
তো সেটা হয়ে যাবে 2n+1 h স্কয়ার বাই 8m l স্কয়ার, অর্থাৎ দেখো এটা প্রপোর্শনাল টু h স্কয়ার বাই 8m l স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, ফর ক্লাসিক্যাল পার্টিকেল বা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে মাসটা খুব বড় হয়, লেন্থটা খুব বড় হয় বলে ডেল্টা ইটা টেন্ডস টু 0 হয়, তখন এনার্জিটা মোরাললেস কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এমনিতে যখন তুমি মাইক্রোস্কোপিক পার্টিকেল কনসিডার করবে, তখন পরিষ্কার দুটো লেভেলের মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে। সেখানে এনার্জি ফর পার্টিকেল ইন আ বক্স ফর্ম ইজ অ্যাকচুয়ালি ডিসক্রিট অর কোয়ান্টাইজ, কিন্তু ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে ওটা মোরাললেস কন্টিনিউয়াসলি তোমাকে ট্রিটেড হবে আর। বাট ফর ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইট ইজ মোরাললেস কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস হচ্ছে? কারণ দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যেটা প্রপোর্শনাল টু h স্কয়ার বাই 8m l স্কয়ার, মাস এবং লেন্থ যেহেতু ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে খুব বড় হয়, সেখানে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে নেগলিজিবলি স্মল হয়ে যাবে আর। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে ওই এটা ট্রান্সেকশনাল এনার্জি, ট্রান্সেকশনাল কাইনেটিক এনার্জি ইউজুয়ালি ডিসক্রিট অর কোয়ান্টাইজ, কিন্তু যদি তোমার ওটা বক্স লেন্থটা খুব বেশি হয়ে যায় বা মাসটা খুব বড় হয়ে যায়, তখন কিন্তু এটা মোরাললেস কন্টিনিউয়াসলি বিহেভ করে। আবার যদি তুমি একটা ইলেকট্রনের কথা ভাবো, এবং যেটা মলিকুলের মধ্যে কনফাইন্ড আছে, একটা ধরো তোমার এরকম কনজুগেটেড মলিকুল তুমি কনসিডার করছো, হুম? মানে কনজুগেটেড মলিকুল মানে ধর বিউটানাইন, হেক্সাটাইন এই টাইপের সিস্টেম আছে, যেটা অল্টারনেট ডাবল বন্ড আছে। তার ক্ষেত্রে ইলেকট্রনটা যে মুভ করছে একটা অ্যাজিভ যেন বক্সের মধ্যে, তার ক্ষেত্রে তুমি এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ দেখতে পাবে। কিন্তু নর্মালি ধরো একটা কন্টেনারের মধ্যে একটা গ্যাস রেখে দিয়েছে, তোমার যে সিলিন্ডারটা আছে এলপিজি সিলিন্ডার, তার মধ্যে প্রচুর গ্যাস মলিকুলস আছে, তাহলে তো কনফাইন্ড পার্টিকেল। তো এদের জন্য যখন তুমি এই পার্টিকেলের বক্স প্রবলেমটাকে ইউজ করে দুটো লেভেলের মধ্যে এনার্জিটা ক্যালকুলেট করে, সেটা এতটাই ছোট হয়ে যাবে তুমি বলতে পারো ওটা মোরাললেস কন্টিনিউয়াস। আচ্ছা, এবারে নেক্সট একটা প্রবলেম বলছি। ধরো এরার ইন দ্য মেজারমেন্ট অফ ভেলোসিটি, সেটা হচ্ছে ডেল্টা ভি। তুমি তুমি এতে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটিতে কি হচ্ছে, ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার এম ভি, তো অর্থাৎ ভেলোসিটির উপরে কিন্তু মোমেন্টামটা নির্ভর, ভেলোসিটির উপরে হচ্ছে তোমার ওয়েভ লেন্থটা নির্ভর করে। ল্যামডা ইকুয়াল টু তোমার এইচ ওভার পি বা এইচ ওভার এম ভি। তো এবারে এরার ইন দ্য মেজারমেন্ট অফ ভেলোসিটি যদি ডেল্টা ভি হয়, সো দ্যাট এরার ইন দ্য মেজারমেন্ট অফ ডি ব্রগলিজ ওয়েভ লেন্থ, সেটা ডেল্টা ল্যামডা হয়ে যাবে ডেল্টা ভি বাই ভি জিরো ইন্টু ল্যামডা জিরো, এখানে ল্যামডা জিরো হচ্ছে এইচ বাই এম ভি। আচ্ছা, ব্যাপারটা কিরকম দেখো, ফ্রম ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, ল্যামডা হচ্ছে এইচ ওভার এম ভি, হচ্ছে ল্যামডা হচ্ছে এইচ ওভার এম ভি। ডেল্টা ল্যামডাটা কত দেখো, তুমি এইটা এইটা খেয়াল করো। দেখো, তার জন্য একটা ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড একটুখানি তৈরি করে দিই, তাহলে তোমার পক্ষে এই প্রবলেমটা করতে অনেক সুবিধা হবে। এই ডান দিকে একটুখানি আমি ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখছি। ধরো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে? লেট ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এবার বললাম হোয়েন এক্স ইকাল টু এক্স জিরো, তখন ওয়াই ইকাল টু ওয়াই জিরো, সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো। এবারে আমি জানতে চাইছি যখন এক্সটা এক্স জিরো প্লাস এইচ হচ্ছে, অর্থাৎ এক্সটা কিছুটা চেঞ্জ হলো, তখন ওয়াইটা কত হবে। আমি সিম্বলিক্যালি লিখলাম, তখন ওয়াইটা হবে এফ অফ এক্স জিরো প্লাস এইচ। এবার এফ অফ এক্স জিরো প্লাস এইচটা কত, সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এইচ হচ্ছে এফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো এইচ প্লাস হাফ এফ ডবল প্রাইম 1/2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম এক্স জিরো এইচ স্কোয়ার প্লাস ডট 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 ডট, যেখানে এফ প্রাইম এক্স জিরোটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অ্যাট এক্স ইকাল টু এক্স জিরো, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকাল টু এক্স জিরো অ্যান্ড সো অন। আর এবারে এইচটা যদি খুব ছোট হয়, এইচটা যদি খুব ছোট হয়, তাহলে কি হচ্ছে এইচ স্কোয়ার ইত্যাদি কন্টেন্ট টার্মগুলো তুমি বাদ দিয়ে দিলে। হ্যাঁ, এটা কখন করলে না, হোয়েন এইচটা খুব ছোট, এইচ যখন টেন্ডস টু জিরো, তখন তুমি এটা লিখতে পারলে। তখন কি হয়ে গেল এটা, তখন দেখো তুমি এই এফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ এক্স জিরো, অর্থাৎ এটা ওয়াই এর চেঞ্জটা, সেটাকে লিখতে পারছো কি এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ, অর্থাৎ ওয়াই এর চেঞ্জ ডেল্টা ওয়াইটা তুমি লিখতে পারলে এইটা হচ্ছে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো ইন্টু ডেল্টা এক্স, এটা। এবং এই যে এক্সপানশনটা করা হলো, এটাকে বলা হয় টেলার সিরিজ এক্সপানশন। এটা হচ্ছে তোমার টেলার সিরিজ হচ্ছে
তার টেলার সিরিজ এক্সপানশন, তাহলে এই যেটা লেখা হয়েছে না, এফ অফ এক্স জিরো প্লাস এইচ ইকুয়াল টু এফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ প্লাস 1/2 ফ্যাক্টর এফ ডবল প্রাইম এক্স জিরো এইচ স্কয়ার প্লাস ডট 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 ডট, এটা করে টেলার সিরিজ এক্সপানশন। ঠিক আছে, তাহলে এই যখন টেন্স টু জিরো, এই পরের পার্টটাকে বাদ চলে গেলে তাহলে ওয়াই এর চেঞ্জটা হয়ে যাচ্ছে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো ইন্টু ডেল্টা এক্স। এবং এটা খুব ইম্পর্টেন্ট, দেখো যে এই যে জায়গা থেকে এই যে এই পার্টটা আমি বলেছি না, যে এফ অফ এক্স জিরো প্লাস এইচ, সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো প্লাস এফ প্রাইম এক্স জিরো ইন্টু এইচ হোয়েন এইচ টেন্স টু জিরো। এই ইকুয়েশন থেকে তুমি এটা খেয়াল করে দেখো যে এফ প্রাইম এক্স জিরো সেটা হয়ে যাচ্ছে যখন এইচ খুব ছোট, এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো ডিভাইডেড বাই এইচ। দেখো এই যেটা হলো, এইটা আবার তোমার ডেরিভেটিভের যে নর্মাল ডেফিনেশন, ফ্রম ডেফিনেশন ডেরিভেটিভ ইত্যাদি বের করতে পারো না, এই ডেরিভেটিভের নর্মাল ডেফিনেশন হচ্ছে এইটা, এফ প্রাইম এক্স জিরো মানে এক্স জিরো পয়েন্টের ডেরিভেটিভটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ এক্স জিরো প্লাস এইচ। এইটা এই যে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি করলাম, তাতে দেখো ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স আর এক্স ইকুয়াল টু এক্স জিরো ইন্টু ডেল্টা। তাহলে এবারে আমাদের সিচুয়েশনে ফিরে এসো, ল্যামডাটা হচ্ছে এইচ ওভার এম ভি। তা ডেল্টা ল্যামডা কত হবে না, এই জিনিসটাকে তুমি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আর ভি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ডেল্টা ভি। এটা ডেরিভেটিভ করলে মাইনাস এইচ ওভার এম ভি জিরো স্কোয়ার ইন্টু ডেল্টা ভি হলো। এটাকে লিখলে মাইনাস এইচ ওভার এম ভি জিরো ইন্টু ডেল্টা ভি বাই ভি জিরো, মানে ভি জিরো স্কোয়ারটাকে ভি জিরো ভি জিরোতে ভেঙে নিলে, এবার এইচ ওভার এম ভি জিরো সেটাই ল্যামডা জিরো, মানে ইনিশিয়ালি যদি ভেলোসিটিটা ভি জিরো থাকে, ওয়েভের যদি ল্যামডা জিরো থাকে, তাহলে এইচ বাই এম ভি জিরো হচ্ছে ল্যামডা জিরো ইন্টু ডেল্টা ভি বাই ভি জিরো। তাহলে এবারে দেখো এখানে ভেলোসিটি যদি বাড়ে ওয়েভলেন্থ কমবে, ভেলোসিটি কমলে ওয়েভলেন্থ বাড়বে, সেখানে একটা ওভারঅল নেগেটিভ সাইন আছে। এবার যদি মডিউলাস দিয়ে দেখে তুমি, ডেল্টা ল্যামডাটা হচ্ছে ডেল্টা ভি বাই ভি জিরো ইন্টু ল্যামডা। তখন তুমি ম্যাগনিটিউড দিয়ে লিখবে সে, তাহলে যদি ভেলোসিটির একটা ডিফারেন্স থাকে, তাহলে ওয়েভলেন্থের ডিফারেন্সটা কি হবে সেটা তুমি দেখতে পেয়ে গেলে। হলো, বোঝা গেল? হ্যাঁ, ডেরিভেটিভ না করেও করা যাবে, ডেরিভেটিভ না করেও করা যাবে, ডেরিভেটিভ না করেও করা যাবে সার্টেনলি। দেখো তাহলে অল্টারনেটিভলি তুমি কি করছো, দেখো অল্টারনেটিভলি হচ্ছে ইনিশিয়ালি ভেলোসিটি হচ্ছে ভি জিরো, তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা জিরো হচ্ছে এইচ ওভার এম ভি জিরো। এটা এটা ইনিশিয়ালি। এবার নাও ভেলোসিটি ভিটা কত হলো না, ভি জিরো প্লাস ডেল্টা ভি, ধরো ভেলোসিটি চেঞ্জটা ডেল্টা ভি হয়েছে, তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডার এখন লিখবো কি এইচ ওভার এম ইন্টু ভি, অর্থাৎ এইচ ওভার এম ইন্টু ভি এর জায়গায় বসালাম ভি জিরো প্লাস ডেল্টা ভি, এটা দিলাম এইচ ওভার, যদি তুমি এম ভি জিরোটাকে নিয়ে নাও তাহলে 1 প্লাস ডেল্টা ভি বাই ভি জিরো হলো। তো এইটা হয়ে যাচ্ছে ল্যামডা জিরো, এটা হচ্ছে 1 মাইনাস মানে 1 প্লাস ডেল্টা ভি বাই ভি জিরো, তার পাওয়ার হচ্ছে -1 হয়ে গেল। এইটা ল্যামডা জিরো ইন্টু 1 মাইনাস ডেল্টা ভি বাই ভি জিরো হলো। ডেল্টা ভি বাই ভি জিরো যদি খুব ছোট হয়ে যায়, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 হচ্ছে 1 মাইনাস এক্স হয়ে যাচ্ছে এটা। তাহলে এবারে এইটা হয়ে যাচ্ছে, দেখো এটা ল্যামডা জিরো মাইনাস ল্যামডা জিরো ইন্টু ডেল্টা ভি বাই ভি জিরো। এবারে ডেল্টা ল্যামডা যেটা, সেটা ল্যামডা মাইনাস ল্যামডা জিরো, সেটা হয়ে যাচ্ছে মাইনাস ল্যামডা জিরো ইন্টু ডেল্টা ভি বাই ভি জিরো। তাহলে এখান থেকে ডেল্টা ল্যামডাটা যদি মড হিসেবে নাও, ডেল্টা ভি বাই ভি জিরো ইন্টু ল্যামডা, সাদা মাটা হিসেবে যদি করে এরকম ভাবে করলে, মানে তোমার ওয়ান্স এই ব্যাকগ্রাউন্ডটা তোমার কাছে পরিষ্কার থাকে, এটা সাডেনলি ছোট করে হয়ে যাচ্ছে, এটা একটুখানি একই রকম সহজ, তুমি এরকম ভাবে অল্টারনেটিভলি করে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই।
আচ্ছা দেখো, তারপরে বলছে হোয়াট ইজ থার্মাল ডিবগলি ওয়েভলেন্থ, হোয়াট ইজ এসআই ইউনিট। আচ্ছা, থার্মাল ডিবগলি ওয়েভলেন্থটা দেখো, এটা তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আসে। এটা পরবর্তীকালে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন পড়বে তখন থার্মাল ডিবগলি এই ওয়েভলেন্থ এই কনসেপ্টটা খুব আসে। এটা আমি জাস্ট তোমাদের লেভেলে কোয়ালিটেটিভলি একটুখানি বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে দেখো, ধরো তুমি একটা মানে মানে একটা পার্টিকেল যেটা ওয়ান ডাইমেনশনে মুভ করে, ধরো তাহলে এ বা একটা আইডিয়াল গ্যাস ধরলেও একরকম ভাবে হবে আর কি। মানে একটা ধরো তুমি এরকম বলছো যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন ওয়ান ডাইমেনশন ফর অ্যান আইডিয়াল গ্যাস, সেটা কি হয় না, অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা সেটা ধরো পি স্কোয়ার বাই টোয়াইস এম হিসেবে লিখলে সেটা কত হয় না, হাফ কেটি হয়। হ্যাঁ, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ওয়ান ডাইমেনশন ফর অ্যান আইডিয়াল গ্যাস সেটা হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম, সেটা হাফ কেটি হয়। তাহলে সেখান থেকে পিটা কত পেলে না, রুট ওভার এম কেটি পেলে। তাহলে ডিবগলি ওয়েভলেন্থ যদি তুমি এখান থেকে লেখো, ওয়েভলেন্থ এখানে কেটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, না অ্যাসোসিয়েটেড টু দিস পার্টিকেল, ডিবগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দিস পার্টিকেল যদি তুমি ক্যালকুলেট করো, ডিবগলি ওয়েভলেন্থে কি হচ্ছে না, ল্যামডাটা হচ্ছে এইচ ওভার পি, অর্থাৎ এটা এইচ ওভার রুট ওভার অফ এম কেটি হলো। দেখো এইটা হচ্ছে দিস ডিপেন্ডস অন টেম্পারেচার, এটা টেম্পারেচার উপর নির্ভর করছে। এই যে ল্যামডাটা হলো, এইটাকে বলা হচ্ছে থার্মাল ডিবগলি ওয়েভলেন্থ। থার্মাল ডিবগলি ওয়েভলেন্থ কারণ ওটা টেম্পারেচার উপর নির্ভর করে বলে। এইটা তাহলে এইটা কোয়ালিটেটিভলি তুমি এই জিনিসটাকে করলে। এবারে ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যাকচুয়াল এক্সপ্রেশন অফ থার্মাল ডিবগলি ওয়েভলেন্থ, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যাকচুয়াল এক্সপ্রেশন অফ থার্মাল ডিবগলি ওয়েভলেন্থ, এই ল্যামডা ডিটা এটা হয় এইচ ওভার রুট ওভার টোয়াইস পাই এম কেটি। এটা হয় এর একটা টোয়াইস পাই একটা অ্যাডিশনাল পার্ট থাকে আর। আচ্ছা, অবভিয়াসলি এটা ওয়েভ লেন্থ রিপ্রেজেন্ট করছে, সেখানে তার এসআই ইউনিট যদি তুমি করো, এসআই ইউনিট কি হবে, মিটার হবে। যদি সিজিএস ইউনিট করো সেটা কি হবে, সেন্টিমিটার হবে। তাহলে এই যে এখানে একটা প্রবলেম আমি লিখেছিলাম যে হোয়াট ইজ থার্মাল ডিবাগড ওয়েভলেন্থ, হোয়াট ইজ এসআই ইউনিট, তুমি এটা করে ফেলতে পারো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রবলেম ওখানে দেওয়া আছে দেখছি, যে কমটন কমটন ওয়েভলেন্থ। আচ্ছা, কমটন ওয়েভলেন্থটা তুমি কমটন এফেক্টে দেখেছো, কমটন ওয়েভলেন্থ, কমটন এফেক্ট আমি কমটন ওয়েভলেন্থ ডিফাইন করেছিলাম, মনে আছে কিনা দেখো, ল্যামডা সি ইকুয়াল টু এইচ ওভার মাস অফ ইলেকট্রন ইন্টু সি। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কমটন ওয়েভলেন্থ। মানে বেসিক্যালি কি হচ্ছে, দিস ইজ দ্য hypothetical wavelength associated to an electron that moves with
স্পিড অফ লাইট। মানে দেখো তুমি যা ডিবগলি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার এম ভি লেখে, তো এখানে ভি এর জায়গায় স্পিড অফ লাইট আছে আর মাসটা হচ্ছে ইলেকট্রনের মাস। আর এটা হাইপোথেটিক্যাল কেন? কারণ ইলেকট্রন একটা ম্যাসিভ পার্টিকেল সাথে লাইটের স্পিডে মুভ করতে পারে না, সেই জন্য এটা একটা কনস্ট্যান্ট বেসিক্যালি। কিন্তু তুমি এটাকে ভাবতে পারো ইট ইজ দ্য হাইপোথেটিক্যাল ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন দ্যাট মুভস উইথ স্পিড অফ লাইট। এটা হাইপোথেটিক্যাল বলছে কারণ এটা অ্যাবসার্ড, এটা সত্যি সত্যি ইলেকট্রনটা লাইটের স্পিডে মুভ করতে পারে না, যে কোনো ম্যাসিভ পার্টিকেল লাইটের স্পিডে মুভ করতে পারে না। এটা কিন্তু একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বেসিক্যালি। দিস ইজ এ কম্পোজিট, মানে মিলেমিশে আছে বলে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এবারে তুমি ল্যামডা সি এর ভ্যালুটা বের করতে পারতে, এটা 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10⁻31 কেজি। লাইটের স্পিড হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা যদি করো এটা কত 2.424 ইন্টু 10⁻12 মিটার, এটা তোমার অ্যান্সার বেরোয়। এবং তার ইউনিটটা সার্টেনলি মানে এসআই ইউনিট যদি করো, এসআই ইউনিটটা হচ্ছে মিটার হবে, আর সিজিএস ইউনিটে করলে সেটা তোমার সেন্টিমিটার হবে। কম্পাউন্ড ওয়েভলেন্থ তুমি পেয়ে। তো দেখো তাহলে আমি তোমার মানে ডিবগলি ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি নিয়ে যে কথাগুলো বলতে হয় আমরা বললাম। এবারে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সার্টেনলি করতে হয়। নিউমেরিক্যাল প্রবলেম তোমরা যেটা করবে, আমাদের যে বইটা, যে বইয়ে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো কষে দেওয়া আছে, সেই নিউমেরিক্যাল কষে দেওয়া প্রবলেমগুলো আগে প্রথমে দেখো, তারপর এক্সারসাইজে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেই প্রবলেমগুলো তুমি ভালো করে করবে। হ্যাঁ, এবং প্রচুর তোমার মানে মানে প্রবলেম আসে আর কি, মানে এগুলো থেকে যে খুব ভালো ভালো নিউমেরিক্যাল প্রবলেম আছে। হুম, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, ধরো এরকম প্রবলেম আসে যে তোমার মানে খুব পরীক্ষায় আসে, ধরো এরকম বললো যে তোমার একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, হ্যাঁ, এটা ধরো প্লাস, এটা হচ্ছে মাইনাস, এদের মধ্যে ধরো একটা ভি, একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে একটা ইলেকট্রন সে বেসিক্যালি মুভ করছে, ঠিক আছে। আচ্ছা, এবারে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যদি তোমাকে যে ইলেকট্রনটার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে হয়, তাহলে এটা তুমি কি করে করবে না, দেখো ইলেকট্রনের চার্জ যদি ই হয়, পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, তাহলে এইটা হচ্ছে তোমার দেয় কাইনেটিক এনার্জি দেয়, মানে ইলেকট্রনের চার্জকে পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে, মানে এটা হচ্ছে মানে ভিটা হচ্ছে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স আর বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স এটা। আর এটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ। তাহলে ই ইন্টু ভি সাথে কাইনেটিক এনার্জি হয়, যেটা বেসিক্যালি তোমার পি স্কোয়ার বাই টোয়াইস এম হয়। তাহলে সেখান থেকে পিটা তুমি পেয়ে গেলে রুট ওভার অফ টোয়াইস মাস ইন্টু ইলেকট্রনের চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, মোমেন্টামটা পেয়ে গেলে এটা। তাহলে এখান থেকে তুমি যখন ডিবগলি ওয়েভলেন্থ ক্যালকুলেট করবে, ডিবগলি ওয়েভলেন্থ ল্যামডাটা হচ্ছে তোমার এইচ ওভার পি, অর্থাৎ এটা এইচ ওভার রুট ওভার অফ টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ই ইন্টু ভি। এখানে ইটা কিন্তু মাস অফ দ্য ইলেকট্রন, ইন্টু ভি, এটা। আচ্ছা, এবারে দেখো এখানে তুমি যদি চাও এইটাকে জাস্ট এই শেষে তুমি এই রুট ওভার ভিটাকে রেখে দাও, এইটাকে এই রুট ওভার ভিটা হচ্ছে এটা ইন ভোল্টে, আর বাকিটা তুমি গুণ করে ফেলতে পারো। আচ্ছা, বাকিটা কি হবে, এখানে কনস্ট্যান্টটা কি হবে, ধরো আমি এইচ বাই এই রুট ওভার অফ টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি, এটাকে যদি আমি করি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, এটা 6.626 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড হলো, নিচে স্কোয়ার রুট অফ মাস অফ দ্য ইলেকট্রন 9.11 ইন্টু 10⁻−31 কেজি হলো। এখানে কি হচ্ছে, এখানে যদি আমি শুধু ভিটাকে ভোল্টের যা নিউমেরিক্যাল ভ্যালুটা আমি যদি নিয়ে নিই, তাহলে এখানে ইভিটা কি থাকতো না, ইভিটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট হতো, তাই না। মানে ধর আমি বলছি এই বিভব পার্থক্য 100 ভোল্ট, তাহলে 100টা শুধু এখানে রাখলাম,
ঠিক আছে? তাহলে বাকিটা ইলেকট্রন ভোল্ট হয়ে গেছে। ইলেকট্রন ভোল্ট কত? 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। এইটা হতো। তার সঙ্গে মানে এই পার্টটা, তাহলে এই পার্টটা তুমি কষে দেখো তো কত বেরোচ্ছে। এই সংখ্যাটা একটু কষে দেখো তো কত বেরোচ্ছে। এটা কুইকলি করে ফেলো ক্যালকুলেটারে করে। 6.626 × 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই রুট ওভার অফ, মানে ইউনিট টিউনিটগুলো মাথা ঘামাতে হবে না, এমনি জাস্ট করে ফেলো, দেখো কত বেরোচ্ছে। কেউ কি কষছো? মানে কেউ আছো মানে কষার মতো? হ্যাঁ, করো করো। দেখো কষ্ট কষে কি হচ্ছে দেখো। দাঁড়া 1 মিনিট, 1 মিনিট, 1 সেকেন্ড। হ্যাঁ, এটা কত বেরোচ্ছে বললে? 1.226 2264 ইন্টু 10⁻⁹ মিটার হবে। তাহলে এটা যদি মিটার হয় তাহলে এটাকে তুমি লিখতে পারো 12.264 অ্যাংস্ট্রম হয়ে গেল, এত অ্যাংস্ট্রম। তারপর তুমি এটাকে লিখতে পারছো এই যে 12.264, এটা তোমার অ্যাংস্ট্রমে অ্যান্সার বেরিয়ে যাবে। তার মানে কি হলো দেখো। তাহলে এই এই মাইক্রোফোন অফ কর, মাইক্রোফোন অফ কর সৌম্য। হুম, তাহলে দেখো এই মাইক্রোফোনটা অফ কর দে। হ্যাঁ, দেখো এটা কি হচ্ছে, তাহলে এই ধরনের প্রবলেম যখন করবে দেখো, মানে যদি জ্যাম বা এই ধরনের পরীক্ষাতে পড়ে, তা তোমাকে পুরো ক্যালকুলেশন করতেই হবে না। তাহলে যদি একটা ইলেকট্রন একটা পোটেনশিয়াল ডিফারেন্স ভি ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে থাকে, তা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ডিবাগলি ওয়েভলেন্থ তুমি জাস্ট লিখতে পারবে 12.264 ইন্টু রুট ওভার অফ ভি ইন অ্যাংস্ট্রম। সেখানে ভিটাকে তোমাকে জাস্ট ভোল্টে লিখতে হবে, দেখো তুমি ইজিলি করে ফেলতে পারবে। তাহলে এইরকম করে মানে যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম দেখবে খুব ইজিলি করে ফেলতে পারছো। এখানে তো গভর্নিং ইকুয়েশন যেহেতু মাত্র একটা, তাহলে এখান থেকে মানে খুব ইজিলি সবকিছু তুমি করে ফেলতে পারো। তাহলে এই হচ্ছে আজকে যেটা আমরা বেসিক্যালি পড়ালাম। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে যেটা শুরু করবো সেটা হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল একটা ক্লাসে দেখানো একটুখানি অসুবিধা হয়। ঠিক আছে, তোমাদের হয়তো মানে একটা না হলেও দুটো ক্লাসের মধ্যে আমি হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা বলে দেবো। ঠিক আছে, কারণ এই পার্টটা ওই তোমাদের আদার দেন যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি যারা 5th সেমিস্টার, তাদের অলরেডি একবার করে পড়ানো হয়ে গেছে আর কি। হ্যাঁ, এবার তোমাদের যেহেতু সবকিছু পরে শুরু হলো, সেই জন্য এই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত বলে দিলে তাহলে প্রথম থেকে আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত বলা হয়ে যেত। আর তারপরে তোমাদের যেটা পস্টুলেট 1 থেকে আবার ব্যাপারটা স্টার্ট হচ্ছে। এই পস্টুলেট 1 থেকে না হয় আবার একবার তোমাদের ভালো করে জিনিসটা রিভাইজ করিয়ে দেবো আর কি। আমি একবার পড়িয়ে দিয়েছি, পিডিএফ ভিডিওগুলো ভালো করে দেখো, অন্তত পরীক্ষা নিয়ে জিনিসগুলোকে তৈরি করবে। একটু সিনসিয়ার হও। হ্যাঁ, একদম সিনসিয়ারিটির প্রচন্ড অভাব। হ্যাঁ, এই তোমরা কি সব এই ফালতু অর্গানিক ফর্গানিক নিয়ে মেতে আছো। এত ভালো একটা কোয়ান্টাম মেকানিক্স এর মতো এত ইম্পর্টেন্ট জিনিস, এবং এত আমি তো খুব ভালো করে জানি, আমি খুব যত্ন করে বলছি এই জিনিসগুলো। হুম, কোনো বইয়ে এত ভালো করে তুমি পাবে না। খুব ছবির মতো করে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু নিজেদেরকে তো একটু ক্লাসটা প্রপারলি করতে হবে এবং যথেষ্ট সিনসিয়ারিটি দেখাতে হবে তো। কালকে বারবার বললাম তবুও মানুষ ঘুম থেকে উঠলো না। এত অ্যারোগেন্ট যদি মানুষ হয়, তাহলে তাদের লেখাপড়া কি করে হতে পারে বলো? হবে না, না? লেখাপড়ার জন্য একটা মিনিমাম একটা তো একটা নমনীয় ব্যাপারটা থাকতে হবে। হ্যাঁ, আমি বলেই যাচ্ছি, কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, বলো।
ডি ব্রগলি ওয়েভলেন্থের ডেফিনেশন, ওই তো থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ হচ্ছে জাস্ট এই এক্সপ্রেশনটা লিখে দিলেই হবে। আর থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ডিফাইন্ড অ্যাজ ল্যাম্বডা ইকুয়াল টু এইচ ওভার রুট ওভার অফ টোয়াইস পাই এমকে। এই এক্সপ্রেশনটা লিখে দিলেই হবে। ঠিক আছে, এটা ঠিক আছে, এইটুকু বলি। এবার এটা কোথা থেকে মোটামুটি একটা আসছে তার একটা মোটামুটি নেচার আমি বলার চেষ্টা করলাম, এবং কেন এটার নাম থার্মাল সেটা আমি এখানে বললাম। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে তাহলে।